আসসালামু আলাইকুম। রমজান সাইসিটি গিয়ার এর পক্ষ থেকে আমি মোহাম্মদ রমজান আলী আছি। আজকের ক্লাসে আমরা শিখব চাহিদা কি। আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের যে পাঠ্যসূচির অংশ হচ্ছে, আমাদের যে সাবজেক্ট শিখবো আমরা শিখব হচ্ছে অর্থনীতি বিষয়। অর্থনীতি বিষয়ে আমরা ভোক্তা ও উৎপাদকের আচরণ অধ্যায়ের চাহিদা নিয়ে আজকে আমাদের আলোচনা করব। তাহলে এই চাহিদা নিয়ে যদি আলোচনাটা শুনতে হয়, জানতে হয়, তাহলে আজকে ক্লাসটুকু সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ক্লাসটুকু সম্পূর্ণ দেখবে, তাহলে আশা করা যায় পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে চাহিদা সম্পর্কে। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। আচ্ছা, আমরা দেখছি যে চাহিদার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিমান্ড। এবার আসি যে চাহিদা কি। সাধারণ অর্থে আমরা চাহিদা বলতে কি বুঝি? যে সাধারণত কোনো কিছু পাওয়ার ইচ্ছাকে বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। সাধারণত কোনো কিছু কি পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলি। কিন্তু অর্থনীতিতে এর বিষয়টা একটু বিস্তারিত। যদি অর্থনীতিতে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা হিসেবে গণ্য কিন্তু হয় না। কেন হয় না? ধরা যাক একজন ভিক্ষুক যদি মোটরসাইকেল ক্রয় করতে চায়, কেননা সে মোটরসাইকেল অধিক সংখ্যক বাড়িতে যে ভিক্ষা করতে পারবে, ঠিক কিনা? যদি পায়ে হেঁটে যাওয়ার চাইতে সে যদি মোটরসাইকেল চালিয়ে যায়, ভিক্ষুক তার বেশি বেশি ভিক্ষা করতে পারবে সেই হিসাবে। কিন্তু তার এই মোটরসাইকেল ক্রয়ের কিন্তু ইচ্ছা যদিও আছে, যে ইচ্ছা আছে, কিন্তু কখনোই চাহিদা নয়। তার এটা কি ইচ্ছা আছে, কিন্তু তার কি নাই, এটা চাহিদা বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ ওই ভিক্ষুকের মোটরসাইকেল ক্রয়ের সামর্থ্য নাই। তাহলে চাহিদা হতে হলে আমরা কিছু পয়েন্ট উল্লেখ করব, যে এই পয়েন্টগুলো থাকলে আমরা তার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষাটাকে আমরা চাহিদা বলতে পারি। তাহলে সেই পয়েন্টগুলো কি কি যদি আমরা দেখি, যে চাহিদা বিধি, এই চাহিদা কি যদি বিশ্লেষণ করা হয়, তাহলে নাম্বার 1 আসবে যে কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে। ফার্স্ট অফ অল, কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে। ইচ্ছা বা আকাঙ্ক্ষা যদি লিখি আমরা, ইচ্ছা হচ্ছে ফার্স্ট অফ অল, এক নম্বর যে ইচ্ছা থাকতে হবে। নাম্বার 2, পিছনে যে দ্রব্যর পিছনে কি করতে হবে? সামর্থ্য থাকবে। দ্রব্যর পিছনে যে আমরা টাকা অর্থ ব্যয়ের সামর্থ্য, এই সামর্থ্যটা থাকতে হবে। নাম্বার 3 যদি বলি, যে অর্থ ব্যয় করার ইচ্ছাও থাকতে হবে। এইবার যদি আমরা বিশ্লেষণ করি, যে সাধারণ অর্থে চাহিদা বলতে কি বোঝায়? কোনো দ্রব্য বা পণ্যকে পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। কিন্তু অর্থনীতির ভাষায় আমরা এটাকে ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকলে সেটাকে আমরা কিন্তু চাহিদা বলে ধরে নিতে পারবো না। কেন পারবো না? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা একটু খেয়াল করি, যে চাহিদা হতে হলে আমাদের যে কোনটা আমরা চাহিদা বলছি, চাহিদা হতে হলে আমাদেরকে এই তিনটা পয়েন্ট আমাদেরকে থাকতে হবে। নাম্বার 1 কি? ইচ্ছা বলতে কোন দ্রব্যকে পাওয়ার ইচ্ছা বলতে কি? কোন দ্রব্যকে পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, কোন দ্রব্যকে পাওয়ার ইচ্ছা। আচ্ছা, আমাদের একটু সমস্যার কারণে বোর্ডটা নিচে গেছে। আগামী নেক্সট ক্লাস থেকে আমরা একটা এর যে ত্রুটিটা আছে সেই ত্রুটিটা আমরা ঠিক করে নিব।
সো এটাতে খেয়াল না দিয়ে আমরা পড়াশোনার দিকে এগিয়ে আসি যে কোন দ্রব্যকে অর্থনীতিতে চাহিদা হতে হলে কোন দ্রব্যকে কি হতে হবে পাওয়ার ইচ্ছা থাকতে হবে ফার্স্ট অফ অল ইচ্ছা ভিক্ষুকেরও কিন্তু ছিল ভিক্ষুকের ইচ্ছা ছিল না আমরা যে উদাহরণটা টেনে নিয়ে আসলাম যে ভিক্ষুকের ইচ্ছা আছে সে কি করবে মোটরসাইকেল ক্রয় করবে তাহলে ভিক্ষুকের কিন্তু ইচ্ছা আছে এক নম্বর শর্ত পূরণ হয়েছে কত নম্বর শর্ত এক নম্বর শর্ত এবার আমরা দেখি যে নাম্বার 2 শর্ত ভিক্ষুকের আছে যদি খেয়াল করি যে দ্রব্যের পিছনে অর্থ ব্যয়ের সামর্থ্য এই যে এইটা সামর্থ্য আচ্ছা ভিক্ষুকের কি সে তো ভিক্ষা করে তার অর্থনৈতিক অবস্থা কি অর্থনৈতিক অসচ্ছল অবস্থার কারণে সে কিন্তু ভিক্ষা করে তাহলে একটা ভিক্ষুক তাকে বলা হয় যে অসচ্ছল তাহলে ভিক্ষুক তো মোটরসাইকেল কেনার মতো তার তো সামর্থ্য নাই আছে নাই তাহলে ইচ্ছা থাকলেও যেহেতু ভিক্ষুকের এই দ্রব্যের পিছনে অর্থ ব্যয়ের সামর্থ্য মোটরসাইকেল কেনার পিছনে যে দ্রব্য ব্যয়ের জন্য যে অর্থ ব্যয়ের সামর্থ্য যে টাকা যে সামর্থ্যটা কিন্তু ভিক্ষুকের তাহলে ভিক্ষুকের ওই চাহিদাটাকে কি ভিক্ষুকের যে ইচ্ছাটাকে সেটাকে মোটরসাইকেল কেনার যে ইচ্ছা তাকে কি চাহিদা বলা যাবে যাবে না এমন অনেক উদাহরণ আছে যে এটাকে চাহিদা বলা যাবে না আমি দেখতে চাই কমেন্টের মাধ্যমে তোমরা লিখে দিবে যে এমন হলে এটা চাহিদা বলা যাবে না আচ্ছা নাম্বার 3 যদি দেখি যে এই শর্তটা পূরণ হয়নি ভিক্ষুকের এই শর্তটা পূরণ হয়নি নাম্বার 3 অর্থ ব্যয় করার ইচ্ছা নাম্বার 3 তে তো আসবেই না কেন কারণ ভিক্ষুকের তো অর্থই নাই অর্থ ব্যয় করার ইচ্ছা থাকবে কেন অর্থ ব্যয় করার ইচ্ছা থাকবে কেন তাহলে আমরা এই থেকে বুঝতে পারি যে কোন দ্রব্য পাওয়ার যে আমরা ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে সাধারণ অর্থে চাহিদা বলছি কিন্তু অর্থনীতির ভাষায় চাহিদা বলতে কি বোঝায় যে কোন চাহিদা বলতে হলে তিনটা পয়েন্ট উল্লেখ থাকতে হবে নাম্বার 1 কোন দ্রব্যকে পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে নাম্বার 2 সেই দ্রব্য পাওয়ার জন্য অর্থ ব্যয়ের সামর্থ্য থাকতে হবে অর্থ থাকতে হবে অর্থ ব্যয়ের যে সামর্থ্যটা সেটা থাকতে হবে নাম্বার 3 অর্থ ব্যয় করারও ইচ্ছা অর্থ থাকলেই হবে না সে তো কৃপণ হতে পারে মজুতকারী হতে পারে কিন্তু কৃপণ হলে হবে না অর্থটাকে ব্যয় করার ইচ্ছা থাকবে মোটরসাইকেল কিনবো ভাবছি কেনা ভাবছি কিন্তু আমার তো ইচ্ছা নাই তাহলে কিন্তু সেটা চাহিদা হবে না চাহিদা হতে হলে ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে হবে সাথে সাথে কি করতে হবে অর্থের ব্যয়ের সামর্থ্য থাকতে হবে এবং অর্থটা ব্যয় করারও ইচ্ছা থাকতে হবে তাহলেই আমরা একটা সেই দ্রব্য বা চাহিদাটাকে আমরা কি বলতে বলছি সেই আকাঙ্ক্ষাটাকে আমরা কি বলতে পারবো চাহিদা বলতে পারবো আশা করি চাহিদা কি এই অংশটুকু আমরা ক্লিয়ার হয়েছে যে চাহিদাটা কি আশা করি আমরা এটা বুঝতে পেরেছি আবার যদি এই জন্য কেন বললাম যে অর্থ ব্যয় করার ইচ্ছা এখানে যে কৃপণের কথা নিয়ে আসলাম কৃপণ এই কৃপণ ব্যক্তি সে কি করে টাকা জমাতে ভালোবাসে অর্থ ব্যয় করতে চায় না এই কৃপণ ব্যক্তির ক্ষেত্রে এই 3 নম্বর শর্তটা পূরণ হয় না যার কারণে আমাদের সংজ্ঞা বলতে হলে আমরা যদি সাধারণত চাহিদার সংজ্ঞা বলি তখন আমাদের বলতে হবে যে একটা পয়েন্ট উল্লেখ করতে হবে আমাদের অর্থনীতির ভাষায় যতগুলো সংজ্ঞা আছে প্রায় সংজ্ঞাতে আমাদের যদি এই পয়েন্টটা উল্লেখ না করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা ভুল হয়ে যায় পয়েন্টটা কি অন্যান্য অবস্থা স্থির থেকে এই কথাটা আমাদের দল বলতে পারি কি অন্যান্য অবস্থা স্থির থেকে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে কি একদম নির্দিষ্ট দামে ভোক্তা কোন দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে আমরা কি বলি চাহিদা বলি চাহিদা কাকে বলে অন্যান্য অবস্থা স্থির থেকে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ভোক্তা যে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য কেনার জন্য কি থাকে ইচ্ছুক থাকে সেটাকে আমরা কি বলবো চাহিদা বলবো তাহলে সংজ্ঞাতে খেয়াল করো আমরা কি বললাম যে অন্যান্য অবস্থা স্থির থেকে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন নির্দিষ্ট ভোক্তা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলে
বইয়ের ভাষা অনেকে বইতে অনেক রকম থাকতে পারে, আমার এই লাইনটা তোমরা মুখস্থ করে নিবে বা খাতায় নোট করে নিবে। যে সংখ্যাটা আমি বললাম যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন নির্দিষ্ট ভোক্তা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক সেটাকে আমরা কি বলবো? চাহিদা। ওকে, তাহলে চাহিদা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটাকে মুছে দেই। তাহলে চাহিদা ক্লিয়ার। আচ্ছা, যদি দেখি এবার চাহিদা বিধি। চাহিদা বিধি, ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ড। আচ্ছা, বিধি বলতে সাধারণত আমরা ল, আইন, কিছু নিয়মকে বুঝি। এক্ষেত্রে চাহিদারও কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মকে আমরা এখানে বোঝাচ্ছি। সেই নিয়মটা কি? যে সকল দ্রব্যের, আমরা কিন্তু জানি যে সকল দ্রব্যের চাহিদা কিসের উপর নির্ভরশীল? দামের উপর নির্ভরশীল, প্রাইস। তাহলে ডিমান্ড কার উপর নির্ভরশীল? প্রাইসের উপর, দামের উপর। আচ্ছা, তাহলে এই সংখ্যাটা তখন আমরা বলতে চাই যে চাহিদা বিধি কি? যদি বলি যে অন্যান্য অবস্থায় স্থির থেকে দাম কমলে যদি চাহিদা বাড়ে এবং দাম বৃদ্ধি পারলে বা দাম বাড়লে চাহিদা কমে। এই যে দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক, এই দামের সাথে বিপরীতমুখী যে সম্পর্ক, এই সম্পর্কটাকেই চাহিদা বিধি বলে। যদি খেয়াল করি, আমি বলেছি কি, যদি খেয়াল করি বলেছি, আমি বললাম যে চাহিদা, আমি বলেছি অন্যান্য অবস্থায় স্থির থেকে। তাহলে এই সংখ্যাটা দ্বারা বুঝতে পারছি যে অন্যান্য অবস্থায় যে কৃপণতা, এগুলাকে বলছে। আই ভাই আমরা যখন চাহিদা বিধির ব্যতিক্রম আসবে সেটা দ্বারা আমি ব্যতিক্রম আমরা দেখতে পারবো। তাহলে কি বলতে পারি যে অন্যান্য অবস্থায় স্থির থেকে কোন দ্রব্যের দাম বাড়লে সে দ্রব্যের কি বাড়ে? চাহিদা কমে, এবং দাম বাড়লে চাহিদা কমে, এবং দাম কমলে চাহিদা বাড়ে। এই দাম এবং চাহিদার মধ্যে কি সম্পর্ক? কেমন সম্পর্ক? বিপরীত। চাহিদা আর দাম এর কি সম্পর্ক? বিপরীতমুখী। এর কি সম্পর্ক? বিপরীতমুখী। এদের সম্পর্কটা কি? বিপরীতমুখী। বিপরীতমুখী। তাহলে এদের সম্পর্কটা কেমন? বিপরীতমুখী। দাম বাড়লে চাহিদা কমে যাবে, আবার দাম কমলে চাহিদা বেড়ে যাবে। এই যে নিয়ম, এই যে দাম বাড়ছে চাহিদা কমে যাচ্ছে, এই নিয়মটাই হচ্ছে চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি যে চাহিদা বিধি কি। আচ্ছা, এখানে অন্যান্য অবস্থা যদি বলতে চাও, বলবি আমরা যে ভোক্তার আয়, রুচি, অভ্যাস, হ্যাঁ, অপরিবর্তিত থাকে, এগুলা এইসবগুলো অপরিবর্তিত থেকে যায়। দেন আমরা আসি চাহিদা বিধির ব্যতিক্রম। কোন ক্ষেত্রে ব্যতিক্রম বলতে যেগুলা হলে, যেই পয়েন্টগুলো আসলে আমাদের চাহিদা বিধিটা কার্যকর হয় না। কেমন? যেমন আমরা বললাম যে দাম বাড়লে চাহিদা বাড়ে, এমন ভাবে হয়ে যাবে যে দামও বেড়ে যাবে, ওই ক্ষেত্রে চাহিদাও বেড়ে যাবে। আবার দাম কমে যাবে বা চাহিদাও কমে যাবে, কিন্তু এখানে তো সমমুখী সম্পর্ক হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের চাহিদা বিধি কি ছিল? বিপরীতমুখী সম্পর্ক। কখন এটা মানবে না? এই চাহিদা বিধিকে মানে না, যখন এই চাহিদা বিধির ব্যতিক্রম কিছু থাকে সেই ক্ষেত্রে মানে না। সেটা যদি খেয়াল করি যে রুচি অভ্যাসের পরিবর্তন, ভোক্তার রুচি বা অভ্যাস যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এটা চাহিদা বিধি আর কার্যকর হয় না। আচ্ছা, তারপরে আসে যে আয়ের পরিবর্তন। সাধারণত তোমার একজন ব্যক্তির আয় ছিল 20,000 টাকা, তার সেই আয় অনুযায়ী সে কিন্তু দ্রব্য ক্রয় করত। এইবার হঠাৎ তার আয় বৃদ্ধি পেল, এবার তার চাহিদা ছিল যে পরিমাণ, তার চাহিদা ছিল, এটাকে আয় বৃদ্ধি পাওয়ার ফলে সে কিন্তু বেশি বেশি ক্রয় করতে চাবে, দাম বাড়লেও কিন্তু বেশি বেশি ক্রয় করতে চাবে। কেন? আয় বৃদ্ধি পেয়েছে, যে কারণে চাহিদা বিধি এই জায়গায় কার্যকর হবে না। ওই জন্য আমাদের সংজ্ঞাতে বলে দিতে হবে যে অন্যান্য অবস্থায় স্থির থেকে, এই পয়েন্টটা যে অন্যান্য অবস্থায় স্থির থেকে, এই পয়েন্টটার ভিতরে কেন বলছি? এই কারণে যে আয় স্থির হতে হবে, রুচি বা অভ্যাস যেটা বললাম সেটা স্থির থাকবে। যদি স্থির না থাকে তবে চাহিদা বিধি কার্যকর হবে না। নাম্বার 3 যদি বলি বিকল্প ও পরিপূরক পণ্য। বিকল্প, একটার বিকল্পে অন্যটা গ্রহণ করা। পরিপূরক,
একটা বিকল্পে অন্যটা, যে একটার জন্য আরেকটা মিটিয়ে দিচ্ছে এরকম। যদি আমরা খেয়াল করি, যেমন চায়ের দাম ঠিক থেকে যদি কফির দাম কমে গেল, চায়ের দাম ঠিক আছে কিন্তু কফির দাম কমে গেল, তাহলে চায়ের চাহিদা কি হয়ে যাবে? কমে যাবে। কফির চাহিদা বাড়তে পারে। কেন? কারণ চায়ের দাম ঠিক আছে, কফির চাহিদা কি হয়ে গেল? আচ্ছা, এখানে চা আর কফিকে আমরা যে বিকল্প, যে একটা চা খেতে পারি, উভয় পানীয় দ্রব্য, তাহলে চাও খেতে পারি কফিও খেতে পারি। এইবার দেখছি চায়ের দাম ঠিক আছে, কফির দাম কমে গেছে, ওই ক্ষেত্রে এই চাহিদা বৃদ্ধিটা কার্যকর হয় না, কারণ কফির চাহিদা তখন বেড়ে যাবে। তাহলে পরিপূরক পণ্য হিসেবে তেলের দাম যদি কমলে, তাহলে গাড়ির চাহিদা বাড়বে, আবার ফলে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। যে তেলের দাম কমে গেছে, যার ফলে যখন তেলের দাম কমে গেছে, মানুষ মোটরসাইকেল বা বাইক ইউজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে, তাহলে এই ক্ষেত্রে তারা বাইক ক্রয়ের দিকে ঝুঁকে যাবে, বাইক ক্রয়ের দিকে ঝুঁকে যাবে। তাহলে একটা পণ্যের জন্য আরেকটা পণ্যের উপর প্রভাব পড়লো। কি পণ্য? এই দুটো হচ্ছে কি? পরিপূরক। সো এই পরিপূরক ও বিকল্প দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। নাম্বার 4, জাঁকজমক ও ভেবলেন পণ্য। জাঁকজমক পণ্য, আমার টাকা আছে, জাঁকজমক পণ্য বলতে বিলাসবহুল পণ্যকে বোঝাচ্ছি, যে বিলাসবহুল পণ্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না, কারণ যত জাঁকজমক পণ্য পোশাক খাই, দাম বাড়লেও আমাদের কিন্তু চাহিদাটা, এটা আমাদের ক্রয় করতে কিন্তু আমাদের ইচ্ছাটা থেকেই যায়, বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে বিলাসবহুল পণ্য বা জাঁকজমক পণ্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। নেক্সট যদি দেখি যে গিফেন দ্রব্য, এই গিফেন দ্রব্যটা কি? স্যার রবার্ট গিফেন 1840 সালে আমরা সময় দেখিনি। আচ্ছা, 1840 সালে আইরিশ কৃষকদের আচরণ ও প্রত্যক্ষ সরাসরি সম্পর্ক বিদ্যমানের জন্য তিনি দ্রব্যকে 3 ভাগে বিভক্ত করেন: স্বাভাবিক দ্রব্য, একটা নিকৃষ্ট দ্রব্য, আর একটা গিফেন দ্রব্য। এই গিফেন দ্রব্য কাকে বলে? যদি বলি যে দ্রব্যের দামের প্রভাবের ফলে, যে দ্রব্যের দামের প্রভাবের ফলে যে দ্রব্যের আয় প্রভাব ঋণাত্মক, যে দ্রব্যের আয় প্রভাব ঋণাত্মক এবং পরিবর্তক প্রভাব ধনাত্মক, তবে ধনাত্মক পরিবর্তক প্রভাব অপেক্ষা ঋণাত্মক আয় প্রভাব বেশি শক্তিশালী হওয়ায় দাম প্রভাব ঋণাত্মক হয়। এই যে সকল দ্রব্যের দাম প্রভাব ঋণাত্মক, সেই সকল দ্রব্যকে আমরা বলি গিফেন দ্রব্য। এই যদি আমরা গিফেন দ্রব্য নিয়ে যদি আলোচনা করতে, আমরা নেক্সট পরবর্তীতে বিস্তারিত আলোচনা নিয়ে গিফেন দ্রব্য নিয়ে আলোচনা করব আশা করি। এটা তোমাদের যে অনার্স লেভেল আছে এইখানে বিস্তারিত থাকে যে গিফেন দ্রব্য বা নিকৃষ্ট দ্রব্য কি। সেক্ষেত্রে যদি গিফেন দ্রব্য, কয়েকটা গিফেন দ্রব্য যদি কথা বলি, যে চাল, কাপড়, তেল, আলু, এগুলা গিফেন দ্রব্য। এই গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। আচ্ছা, দেখি যে ভবিষ্যৎ আশঙ্কা। এই ক্ষেত্রে যে যেমন সম্পদের যোগান সীমিত হওয়া সত্ত্বেও উৎপাদক এবং বাজারজাতকারীরা পণ্য সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চালায়, কিন্তু ক্রেতা কখনো যদি মনে করে যে ভবিষ্যতে পণ্যর দাম বাড়তে পারে, আরো বাড়তে পারে, বর্তমান দাম চেয়ে, যেমন এখন বর্তমানে তেলের দাম বাজারে কি আগুন, দ্রব্য মূল্য ঊর্ধ্বগতির ফলে বাজার তেলের দাম আগুন। সো বাজারকারীরা কি বলছে, বিক্রেতারা বলছে আগামীতে আরো দাম বাড়তে পারে। এই ক্ষেত্রে দাম বাড়ার পরেও তারা কি করবে, ক্রেতারা বেশি বেশি তেল, ভোজ্য তেল এটা ক্রয় করে রাখার, মজুত করে রাখার চেষ্টা করবে, যার কারণে দাম বাড়ার ফলেও বেশি বেশি ক্রয় করছে। কেন? ভবিষ্যৎ আশঙ্কা রয়েছে যে দাম আরো বাড়তে পারে। এই ক্ষেত্রে ভবিষ্যতের আশঙ্কা রয়েছে বলে তারা কিন্তু বেশি বেশি ক্রয় করছে দাম বাড়ার ফলে, যেখানে চাহিদা বৃদ্ধি কিন্তু কার্যকর হচ্ছে না। আর যদি বলি ঋতু বা সময়, আবহাওয়ার ক্ষেত্রে এটা শীত বা গরমের ক্ষেত্রে তারতম্য হতে পারে। যদি নিত্য প্রয়োজনীয় বা অত্যাবশ্যক দ্রব্যের ক্ষেত্রে, চালের দাম বেড়েছে, চাল কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য না? আমরা যেটা প্রতিনিয়ত ব্যবহার করি সেই সকল পণ্যকে আমরা নিত্য প্রয়োজনীয় পণ্য বলি বা দ্রব্য বলি। সেই সকল পণ্য দাম বাড়ার ফলে কিন্তু চাহিদা থেকে যায়। তারপরে যেমন লবণ দিয়ে তো তরকারি রান্না করতে হয়, আগুনের জন্য দেশলাই প্রয়োজন, এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এই ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না।
আরো যদি বলি যে ক্রেতার আচরণ, এক্ষেত্রে ক্রেতার আচরণও ঠিক থাকতে হবে। যার ফলে এগুলা যদি সবগুলো সেই জায়গায় যদি উপস্থিত হয়, যে পয়েন্টগুলো আমরা বললাম 9-10টা পয়েন্ট যদি উল্লেখ করলাম, সেই পয়েন্টগুলো যদি উল্লেখ থাকে, এইগুলো কার্যকর হলে তখন আর চাহিদা বিধি কার্যকর হয় না, চাহিদা বিধি অচল হয়ে যায়। কেন? কারণ ওখানে চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে যায়। আমরা জানি চাহিদা রেখা, এই যে চাহিদা বিধি আমরা কি জানলাম, যে চাহিদা ও দামের মাঝে বিপরীতমুখী সম্পর্ক হওয়ার ফলে চাহিদা রেখা, আমরা যদি দেখি যে চাহিদা রেখার সম্পর্ক কি রূপ হয়, বাম থেকে ডান দিকে নিম্নগামী, হয়। এটা কেন হয়? কারণ চাহিদা ও দামের মাঝে বিপরীতমুখী সম্পর্ক হওয়ার ফলে চাহিদা রেখা বাম দিক হতে ডান দিকে নিম্নগামী হয়ে যায়। আর যদি সমমুখী সম্পর্ক হয়ে যায়, যদি চাহিদা বিধি ব্যতিক্রম হয়ে যায়, তখন এটা ঊর্ধ্বগামী হয়ে যায়, এখানে চাহিদা বিধি কার্যকর হয় না। তাহলে আমরা পরবর্তী ক্লাসে চাহিদা সূচি এবং চাহিদা রেখা সম্পর্কে আমরা আলোচনা করব। পরবর্তী ক্লাস দেখে নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে সবাই পরবর্তী ক্লাসগুলো দেখবে। এবং সেই সাথে যদি বলি, তাহলে আমরা চাহিদা কি বুঝতে পারলাম, চাহিদা বিধি এবং চাহিদা বিধির ব্যতিক্রম। এখান থেকে কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন এখানে কিন্তু আমরা কমন পেতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেই সমস্যা নিয়ে আমাদের কমেন্টস বক্সে তোমরা লিখে জানাবে আমাকে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।